যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মাঝরাত যখন, তখন একটা ভূতের গল্প বললে কেমন হয়? চলুন সেই রাতটার গল্প বলি। আজও কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রূপা খাবার ঢাকা দিয়ে সোনুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আরাম কেদারাটায় গা এলিয়ে একটা গল্পের বই পড়ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 1:30। বইটা পড়ার টেবিলে রেখে কলকেতে গাঁজা সাজাতে মন দিলাম। এটাই আমার প্রতিদিনের নিয়ম বলা যেতে পারে। কাজ থেকে ফিরে একটু বইপত্র নাড়াচাড়া করে কলকেতে গাঁজার কয়েকটা টান দিয়ে গা হাত পা ধুয়ে খেয়ে নিই। তারপর লেখালেখি করতে বসি। কলকেটা সাজিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। বাইরেটা আজ যেন একটু বেশি অন্ধকার লাগছে। নভেম্বর মাসের মাঝামাঝি হলে হবে কি, পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না। দুদিন ধরে গরমটাও খুব পড়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কি কালো দেখাচ্ছে। চারিদিকে কেমন যেন একটা থমথমে পরিবেশ, গা ছমছমে ব্যাপার। টগর গাছটার তলায় এসে দাঁড়িয়ে সবে দুটান দিয়েছি। হঠাৎ মনে হলো কনকনে একটা ঠান্ডা বাতাস যেন আমার শরীরটা ছুঁয়ে গেল। গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে দেখলাম না, গাছের পাতাগুলো তো নড়ছে না। হাওয়া দিলে তো পাতা তো নড়বে। গাছের পাতা থেকে চোখ সরিয়ে আবার টান দিতে যাব, এমন সময় দেখি গাছের উপর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টির জল পড়ল আমার গায়ে। গাছের তলা থেকে সামান্য সরে এলাম। আশ্চর্য, সেখানে তো কোনো বৃষ্টি পড়ছে না। তবে কি আমার মনের ভুল? না, তা কি করে হয়? আমার শরীর তো হালকা ভিজে গেছে। এমনও নয় যে গাঁজা টেনে নেশা হয়ে গেছে আমার, সবে তো দুটান দিয়েছি। কার্তিক মাস, হয়তো কুয়াশা পাতায় জমে জল হয়ে গায়ে পড়েছে। আবার টগর গাছটার নিচে এসে দাঁড়ালাম। সবে মাত্র একটান দিয়েছি, হঠাৎ কানের কাছে চাপা ফ্যাস ফ্যাসে গলায় কে যেন বলল, নবা কলকেটা দে, দুটান দি, কতদিন দিইনি রে। আমি চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি গাছের গুঁড়িটা ছাড়া আর কিছুই নেই। গলাটা খুব চেনা চেনা ঠেকল। ভাবতে ভাবতে আবার একইভাবে কানের কাছে ফ্যাস ফ্যাসে গলায় সেই একই কথা। এবার গলাটা চিনতে ভুল হলো না। এটা তো টুবাদার গলার স্বর। কিন্তু কিন্তু টুবাদা কি করে? টুবাদা তো সপ্তাহ 3 আগেই মারা গেছে। কেউ শেষ কাজটাও করেনি। টুবাদাই ছিল আমার গাঁজার গুরু। কলকে সাজানো কিভাবে দুটো আঙুলের মধ্যে থেকে কলকেটাকে ঢুকিয়ে মুঠো করে আরেকটা হাত দিয়ে চেপে মুখের কাছে নিয়ে টান দিতে হয়, সবই ওই টুবাদার কাছেই শেখা। অনেকদিন টুবাদার সাথে কোনো যোগাযোগ নেই। মারা যাওয়ার খবরটা পেয়েছিলাম, কিন্তু শেষ দেখাটাও দেখতে যায়নি। কথাগুলো ভাবতে ভাবতেই আবার কানের কাছে সেই কণ্ঠস্বর, কিরে নবা, কি ভাবছিস এত? দে না কলকেটা। সারা শরীর কেমন শিউরে উঠল। সাহস দেখানোর চেষ্টা করলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি টগর গাছের পিছনে ঝোপের মধ্যে কি যেন
কি যেন নড়ে উঠল। ঝিঁঝি পোকার ডাকটা যেন আরো বেড়ে গেছে। মনে হচ্ছে যেন ঝিঁঝি পোকাগুলো আমায় বলছে, নবা পালা, পালা নবা পালা, ঘরে যা। কিন্তু আমি ওই একই ভাবে দাঁড়িয়ে রইলাম। পা যেন সরছেই না। মনে হচ্ছে যেন আমার পা দুটো কেউ চেপে ধরে রেখেছে। কোনো রকমে এক পা বাড়িয়েছি। হঠাৎ কোথা থেকে একটা বেড়াল আমার পায়ের কাছে লাফিয়ে পড়ল। জামার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মোবাইলের টর্চটা জ্বালালাম। নিচের দিকে টর্চের আলোটা ফেলতেই দেখি বেড়ালটা আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি বিভৎস চোখ দুটো! আমার হাত পা যেন কেমন অবশ হয়ে যেতে থাকলো। বুকের ভিতরটা হিম হয়ে গেল। তারপর একটা অদ্ভুত ভাবে ম্যাও শব্দ করে আমার ঘাড়ের উপর দিয়ে এক লাফে বিড়ালটা কোথায় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বিড়ালটা খুব চেনা, সাদার মধ্যে হলুদ ছোপ ছোপ, কিন্তু বিড়ালের ডাকটা আমার অচেনা। বিড়ালের এমন ডাক আগে আমি কখনো শুনিনি। কেমন যেন গা হিম করা ডাক। আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছি না। উঠোনের দিকে তাকিয়ে দেখলাম উঠোনের ওই যে জিরো পাহাড়ের আলোটা দিব্য জ্বলছে। উঠোনের দিকে পা বাড়াতেই হঠাৎ মাথার উপর কি যেন একটা খুব জোরে পড়ল। মাথায় হাত বোলাতে বোলাতে মোবাইলের টর্চের আলোতে দেখি ডাবের কুড়ির উপর নারকেল গাছটা থেকে পড়ল। আবার পা বাড়ালাম। পা বাড়াতেই যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। উপর থেকে ডাবের কুড়ি পড়েই চলল। কেউ যেন আমাকে এই টগর গাছটার তলা থেকে যেতেই দেবে না। সারা গায়ে মাথায় পড়েই যাচ্ছে ডাবের গুড়ি। আর আমার চারিদিকে কে যেন ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন প্রাণপণে প্রমাণ করার চেষ্টা করতে চাইছে তার উপস্থিতি। ঠিক তখনই স্পষ্ট শুনতে পেলাম চাপা ফ্যাস ফ্যাসে স্বরে আবার সেই কণ্ঠস্বর কানের কাছে বলেই যাচ্ছে, নভা আমায় দে না নভা তোর কলকেটা। আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মনে কোনো সাহস নেই। তবুও মনে সাহস এনে কলকেটা পকেটে ঢুকে এক দৌড়ে ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। খাটের দিকে তাকিয়ে দেখলাম রূপার সোনু দিব্য ঘুমোচ্ছে, কিন্তু আমার মুখ, হাঁটু আর পিঠে এত জ্বালা করছে কেন? আয়নার সামনে গিয়ে আঁতকে উঠলাম। দেখি আমার মুখে নখের আঁচড়ের দাগ। হাঁটুর দিকে তাকিয়েও তাই দেখলাম। কোনো রকমে আয়নার দিকে ঘুরে পিঠটা দেখার চেষ্টা করলাম। দেখলাম পিঠেও একই রকম ভাবে আঁচড়ের দাগ, একদম টাটকা, চাপ চাপ রক্ত রয়েছে। দূরে কোথায় একটা কুকুর অদ্ভুত ভাবে কেউ কেউ করে কেঁদে উঠল। আর ঠিক তখনই দরজায় খটখট করে কড়া নাড়ার শব্দ। চমকে উঠলাম। আবার সেই চাপা ফ্যাস ফ্যাসে গলায় কে যেন ডাকছে, নবা বাইরে আয়, আমি অপেক্ষা করছি নবা তোর জন্য, আয় বাইরে আয়। আমি ভয়ে থরথর করে কাঁপছি। রূপাকে একবার ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। তারপরেই খুক
খুক করে কয়েকবার কেশে কে যেন খক করে কাশ ফেলল। কাশির আওয়াজটা একদম টুবাদার মতন। টুবাদাও এমনভাবে কেশে যেখানে সেখানে কাশ ফেলত। খুব নোংরা স্বভাব ছিল টুবাদার, বরাবরের। আমার কেমন যেন জেদ চেপে গেল। ঠিক করলাম আমি বাইরে যাবই, মুখোমুখি হব টুবাদার, কথা বলবো। দরজা খুলতেই দেখি উঠোনে নীল আলোটা জ্বলছে। আমি ভাড়া থাকি, এবারে নিয়ম হলো বাইরে গেলে উঠোনের নীল আলোটা জ্বালাবে, আবার ঢোকার সময় আলো নিভিয়ে দেবে। আমি কি তবে ভয় পেয়ে আলোটা নেভাতে ভুলে গেলাম? ঘর থেকে বারান্দায় এসে দাঁড়িয়েছি সবে, হঠাৎ দেখি উঠোনের নীল আলোটা তপ তপ করে উঠল। রাস্তার কোন কুকুর আবার সেই একভাবে কেউ কেউ করে উঠল। আমি ধীরে ধীরে উঠোনের দিকে এগোতে লাগলাম। এবার যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। একটা আবছা কিছু দেখি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়ে চোখ বুজলাম, আবার তাকালাম। গাছের পাতাগুলো কালো কালো টগর গাছটার নিচে তখনও ডাবের কুড়িগুলো পড়ে। উঠোনে নীল আলোটা একবার জ্বলছে, একবার নিভছে, একবার জ্বলছে, একবার নিভছে। আমি ঠায় দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশে একটা হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে, আর তার সাথে আবছা আবছা কিছু একটা। পরিষ্কার করে দেখার চেষ্টা করছি বারবার, কিন্তু দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার একদম একদম মুখের সামনে একটা মুখ, শুধুই একটা মুখ, চোখগুলো লাল টকটকে। আমি গোল গোল চোখে তাকিয়ে রইলাম। আমার সারা শরীর অবশ হয়ে গেছে। আমার চোখের দিকে তাকিয়ে ওই মুখটা বলল, নবা, এত করে চাইলাম তবুও কলকেটা দিলি না? কি, এ তো টুবাদা! আমার মুখ থেকে অস্ফুটে অস্ফুটে শব্দ বেরিয়ে এলো, একটাই শব্দ, টুবাদা, তুমি? টুবাদা বিকট শব্দ করে হেসে উঠল। আমার চোখের সামনে সব সব ঝাপসা হয়ে যেতে থাকলো। রূপার ডাকাডাকিতে চোখ খুললাম। আকাশ তখন পরিষ্কার, তবে সূর্য ওঠেনি তখনও। মাথাটা কেমন যেন ভারী লাগছে। কোনো রকমে উঠে বসলাম। রূপা কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। সারা রাত এখানেই যে পড়েছিলাম বেশ বুঝতে পারছি। উঠে দাঁড়িয়ে দেখি কাল রাতে ঝড়ে পড়ে ডাবের কুড়িগুলো চারিদিকে ছড়িয়ে। টুবাদার সেই টকটকে চোখ আর মুখটা মনে পড়তেই পকেটে হাত দিলাম। পকেটে হাত দিয়ে দেখি কলকেটা নেই। ওই শিশির ভেজা কুয়াশার চাদরে ঢাকা সকালেও আমার সারা শরীর ঘাম দিতে লাগলো। কলকেটা এদিক ওদিক খুঁজতে লাগলাম। রূপা ততক্ষণে ওর বকুনি শুরু করে দিয়েছে। বিয়াক্কেলের মতো সারা রাত উঠোনের উপর টগর গাছের তলায় পড়ে থাকার জন্য, নেশা করার জন্য তোমার আর জায়গা পাও না, না? কত কথাই বলে চলল, কিন্তু কোনো কথাই আমার কানে ঢুকছে না। আমি খুঁজে চলেছি আমার কলকেটাকে। একটু খোঁজাখুঁজির পর হঠাৎ দেখি টগরতলা থেকে 30 দূরে পড়ে আছে আমার কলকেটা। দেখা মাত্রই দৌড়ে গেলাম। গিয়ে দেখি কলকেটা ভাঙা। কেউ যেন পা দিয়ে মারিয়ে ভেঙে দিয়ে চলে গেছে।
আর গাঁজার পোড়া অংশগুলো পড়ে আছে ওখানে। মনে হচ্ছে কেউ যেন গাঁজা টেনে যাওয়ার সময় ভেঙে দিয়ে গেছে। তবে কি কাল রাত্রে সত্যি টুবাদা?